কাশ্মীর নয়, এবার পিওকে নিয়ে হবে কথা। একমাত্র শর্ত ভারতের, পাকিস্তানকে জানিয়েছে ভারত কাশ্মীর নয়, এবার পাক অধ্যুষিত কাশ্মীর নিয়ে হবে কথা। আজই বৈঠক, আর কিছুক্ষণের মধ্যেই দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের বৈঠক। এয়ার স্ট্রাইক নিউক্তে যে বিধ্বস্ত পাকিস্তান। 10ই মে বিকেল 5টা থেকে 43 ঘন্টা, আজ 12ই মে বেলা 12টা পর্যন্ত সংঘর্ষ বিরতির কথা বলা হলেও মাত্র 43 ঘন্টার সেই বিরতিতে 3 ঘন্টা পরেই হামলা চালায় পাকিস্তান, এবং তারপর এবার আরও কড়া প্রত্যাঘাতের বার্তা। এয়ার স্ট্রাইক নিউতে যে বিধ্বস্ত পাকিস্তান, মেনে নেবে ভারতের শর্ত। পাক পরমাণুতে প্রত্যাঘাতের পর দিশেহারা পাকিস্তান, তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। ভীত পাক প্রধানমন্ত্রীর ফোন যায় ট্রাম্পের কাছে। সব মুহূর্তে নজর রয়েছে আমাদের, আর এই মুহূর্তে আপনাদের সর্বশেষ পরিস্থিতি কোথায় তার কারণ ইতিমধ্যেই দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের বৈঠক। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে, কিন্তু ভারত গতকাল স্পষ্ট করে দিয়েছে পিওকে ছাড়া কথা নয়, কথা নয় জঙ্গি হস্তান্তর ছাড়া আর কোনো কিছু। পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায়। 22 এপ্রিল পেহেলগাম হামলার পর প্রতি মুহূর্তে ভারতের প্রত্যাঘাতের অপেক্ষায় গোটা দেশবাসী ছিলেন, আর প্রত্যেক মুহূর্তে আপনাদের অপেক্ষায় খবরের প্রতি মুহূর্তের আপডেট তুলে হচ্ছে চিফ রিপোর্টার। রয়েছেন এই মুহূর্তে নিউজরুম থেকে সত্যজিৎ। দেখো, একটা বিষয় তো সত্যি যে অনেকেই, ভারতীয়দের অনেকেই এই মুহূর্তে একটু ডিসঅ্যাপয়েন্টেড, একটু হতাশ। কারণ আমরা যেভাবে পাকিস্তানকে গুড়িয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা মুহূর্তে, তাদের এয়ারবেস থেকে শুরু করে স্ট্র্যাটেজিক্যাল যে ডিফেন্স পয়েন্টগুলোকে, তারপর আমরা কেন পিওকে হাতে নিলাম না? কেন বালুচিস্তান লিবারেশন আর্মি বারে বারে আমাদের সাহায্য চাইছে, আমরা তাদের পাশে দাঁড়াইনি? বালুচিস্তানকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট করা হলো না। এই প্রশ্নগুলো তো অনেকেই আপসেট, একটু হতাশ, সেটা স্বাভাবিক। কিন্তু একটা বিষয় বলে রাখি যে এই আপসেটের মধ্যেও অন্য তথ্য আসছে। সেটা হলো যে আজকে দুপুর 2:30টার সময় যে শিডিউল টাইম আমাদের কাছে আসছে, যে নির্দিষ্টভাবে তোমাকে কাসিফ আবদুল্লাহ, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পাকিস্তান, এবং রাজীব ঘাই, আমাদের ডিজিএমও, এই দুজনের মধ্যে বৈঠক হবে। এবং সেই ডিজিএমও স্তরে বৈঠক হওয়ার আগে একটা বিষয় বলা প্রয়োজন যে নির্দিষ্টভাবে এই যুদ্ধ কখন, যুদ্ধবিরতিটা হলো যখন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তিনি হস্তক্ষেপ করলেন। এবং ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করলেন কখন? যখন আমাদের তরফে এয়ার স্ট্রাইক করে একের পর এক ঘাঁটি গুড়িয়ে দেওয়া হচ্ছে, ত্রস্ত পাকিস্তান। আমরা একটা কথা বলবো যে কতগুলো বিষয় দর্শকদের জন্য বলছি যে হতাশ হবেন না, কারণ কতগুলো বিষয় ভারত পিছিয়ে আসেনি। সেই প্রথম বিষয় আজকে যে তথ্য আমরা জানাবো যে কাশ্মীর নিয়ে কোনো কথা পাকিস্তানের সঙ্গে নতুন করার হবে না। কাশ্মীর পুরোপুরি অখণ্ড আমাদের, এটা অখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ। শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর যারা চুরি করেছিল, যার একটা অংশ আবার তারা দান করেছে চীনকে, সেটা নিয়ে আজকে কথা হবে। এটা নিয়েই হবে, অথবা আর হবে না। এই জায়গায় দাঁড়িয়ে আছে মোটামুটিভাবে যে সোর্স, যে তথ্য আমাদের কাছে আসছে তাই বলছে। এবং একই সঙ্গে ভারত কতগুলো বিষয়ে পিছু হটেনি। তার প্রথম বিষয় হলো সিন্ধু জল চুক্তি। আমরা যে জায়গায় ছিলাম, অর্থাৎ স্থগিত করে দিয়েছি, সিন্ধু নদের জল ওরা পাবে না, স্থগিতই আছে। আমাদের এয়ার স্পেস ওদের জন্য বন্ধ করা আছে, ওদের কেউ ভিসা পাবেন না, কোনো পাকিস্তানি নাগরিক ভিসা পাবেন না, আমাদের কোনো বিজনেস ওদের সঙ্গে হবে না। এরকম অনেকগুলো সিদ্ধান্ত স্থগিত আছে, যেগুলো নির্দিষ্টভাবে আরও দীর্ঘমেয়াদী হবে, তার দিনক্ষণ নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা যুদ্ধবিরতি হয়েছে শুধুমাত্র একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে। ডোনাল্ড ট্রাম্প, তিনি আমেরিকার রাষ্ট্রপ্রধান, তার কথার উপর দাঁড়িয়ে কোনো লিখিত চুক্তি এখানে হয়নি। যে কোনো মুহূর্তে প্রয়োজনে ভারত সেটাকে ডিসওবে করতেই পারে। পাশাপাশি যে তথ্য জানিয়ে রাখবো খুব গুরুত্বপূর্ণ, যে এই বিষয়টি ফলো করে দেখবে খুব ইন্টারেস্টিং, যে এই যুদ্ধবিরতির বিষয়ে প্রথম ভারত বলেনি। আমাদের বলার প্রয়োজন ছিল না, তো আমরা তো জানি আমরা কীভাবে এগোচ্ছি। এবং প্রথম যে টুইটটা এসেছিলো এক্সটার্নাল পোস্ট থেকে, সেটা স্বয়ং ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন। তারা হস্তক্ষেপ করতে গেছিলেন কেন? তার কারণ অন্য জায়গায়। আমরা দর্শকদের প্রথমেই তথ্য জানাবো, যেমনভাবে আমরা স্ক্রিনে দেখাবো যে আমরা প্রথম বলেছিলাম 10 তারিখ ঠিক 3:30টার সময় যে ঘটনাটি পাকিস্তানের বুকে, পৃথিবীর বুকে প্রথম হয়েছিল, যেটা নিউক্লিয়ার আর্মড কান্ট্রির যে স্টোরেজে প্রত্যাঘাতের ঘটনা ঘটে, সেটা আমরা প্রথম দেখিয়েছিলাম সিএনএ স্ক্রিনে। ঠিক বিকেল 5টা নাগাদ সেই ঘটনার ছবি আমরা প্রথম দেখাই। বিষয়ের জায়গা হলো যে ঘটনাটা আসলে কি ঘটেছিল, যে কারণে এই যুদ্ধবিরতিটা করতে বাধ্য হলো পাকিস্তান, সেই সত্যি তথ্যটা আজকে আমরা তুলে ধরবো। সেটা হলো যে 10 তারিখ যখন প্রথম বিদেশের আকাশসীমা ব্যবহার করে আমরা আমাদের আক্রমণ শানাচ্ছি, মনে করে দেখুন জেকাবাবাদ
সেখানে শাহবাজ এয়ারবেস, যেগুলো হ্যাঙ্গারে ঝোলানো ছিল F-16 সবগুলোকে আমরা ঘুরিয়ে দিয়ে এসেছিলাম। তারপরেই ফারকোর এয়ারবেস থেকে, অর্থাৎ তাজিকিস্তান এয়ারবেস থেকে আমাদের যে সুখোইগুলো গেছিলো বলে বিভিন্ন সোর্স কনফার্ম করছে, তাদের পরবর্তী টার্গেট ছিল এই সারগোদা এয়ারবেস এবং কিরানা হিলস। এই কিরানা হিলসের পাহাড়ের কোলের মধ্যে লুকোনো ছিল নিউক্লিয়ার যে বিভিন্ন পার্টসগুলোকে সেখানে ক্যানস্টারে লুকোনো ছিল। এবং এই সারগোদা এয়ারবেস এটা হলো মোটামুটিভাবে পাকিস্তানের নিউক্লিয়ার মেরুদণ্ড বললে কম বলা হয় এই গোটা এরিয়াটা। সেখানে যখনই প্রচণ্ডভাবে প্রত্যাঘাত হয়, সেই ছবি আমরা স্ক্রিনে রাখছি, যখন আমাদের তরফে এয়ার স্ট্রাইক করা হয় ব্রহ্মস মিসাইল, কমপক্ষে 6টা আমরা চার্জ করেছিলাম, কেঁপে গেছিল পাকিস্তান। এবং তারপরের ছবি আমরা দেখাবো, তারপরেই আমরা দেখাই প্রথম যে তথ্য উঠে আসে যে পাকিস্তানের একটা বড় অংশ জুড়ে ভূমিকম্প শুরু হয়। সেই ছবি আমরা স্ক্রিনে রাখছি। প্রথমে এর রিক্টার স্কেলে এর কম্পাঙ্ক ছিল, তীব্রতা ছিল 4.1 ম্যাগনিটিউড এবং পরের কম্পাঙ্ক চলে আসে 5.7 ম্যাগনিটিউড। ব্যাপকভাবে ভূমিকম্প হয়। এটা ব্রহ্মাস্ত্রে, অর্থাৎ আমাদের এই ব্রহ্মসের প্রয়োগের জন্য হয়েছে, নাকি ওই যেগুলো নির্দিষ্টভাবে ক্যানস্টারে লুকোনো ছিল প্রচুর পারমাণবিক অস্ত্র বা স্টোরেজ, সেটা বিস্ফোরিত হওয়ার জন্য হয়েছে, সেই তথ্য আমরা বলতে পারবো না। কিন্তু পাকিস্তানে একটা ব্যাপকভাবে ভূমিকম্প ওই সময় হয়। এরপরে নির্দিষ্টভাবে শেহবাজ শরীফ, পাক প্রধানমন্ত্রী, তিনি সরাসরি ফোন করেন নির্দিষ্টভাবে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেন যে যেভাবে ইন্ডিয়া এয়ার স্ট্রাইক চালাচ্ছে তাতে আমাদের নিউক্লিয়ার স্টোরেজের একটা বড় অংশ চলে যাবে নির্দিষ্টভাবে বিভিন্ন গোষ্ঠীর হাতে, যেমন তালিবান বা টিটিপি বিদ্রোহীদের হাতে। এবং এখনও পর্যন্ত আফগানিস্তান ছেড়ে চলে আসার পরও তালিবানকে ভীষণ সমীহ করে আমেরিকা। এবং সেই মুহূর্তে আমেরিকা দেরি করেনি, সঙ্গে সঙ্গে ডিজিএমওকে নির্দেশ যায় যে কথা বলুন। এবং পাক ডিজিএমও সেই মুহূর্তে কাসিম আবদুল্লাহ, আমাদের ডিজিএমও রাজীব ভাইয়ের সঙ্গে ফোন করে বলেন যে আমরা অস্ত্র সংবরণ করতে রাজি হয়েছি। এটাই সত্যি, এটাই তথ্য। এবং আরো একবার সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্ট এখনো পর্যন্ত আলোচিত হয়নি, তার কারণ কেন ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিচ্ছেন, কেন শুধুমাত্র কি বাণিজ্যিক কারণ? ভারত পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধবিরতির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কি, তা নিয়ে যখন নানা আলোচনা চলছে, এই পাকিস্তান যখন একদিকে বালুচ লিবারেশন আর্মির দ্বারা জর্জরিত, সেই পাকিস্তান সেনার সঙ্গে যখন তালিবান গোষ্ঠীর, আফগানদের তালিবান গোষ্ঠীর লড়াই, সেই তালিবানকে আমেরিকাও ভয় পায়, তালিবানের হাতে ক্ষমতা বাড়ুক আমেরিকাও চায় না। তাহলে এক প্রকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি কোনো একটা ভয় ভীতির জায়গাও কাজ করেছে, যেখান থেকে ভারত পাকের মধ্যে এই পরিস্থিতি পরিবর্তিত হোক চেয়েছেন? সত্যি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই আরো একবার রিপিট করলাম। না, একদমই তাই, একদমই তাই, সঠিকভাবে। কারণ শেহবাজ শরীফ বলেছিলেন পরিষ্কারভাবে, মিনিট 10 ফোনে কথা হয়েছিল সেই সময়, যে তথ্য আমরা পাচ্ছি, ডোনাল্ড ট্রাম্পকে তিনি জানান যে যেভাবে এয়ার স্ট্রাইক চলছে কিরানা হিলসে এবং সারগোদা এয়ারবেসে, সেখানে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ারসগুলোকে বিভিন্ন ক্যানস্টারে মাটির গভীরে রাখা আছে বিভিন্ন সলিউশনের মধ্যে, এগুলো বিস্ফোরিত হয়েছে এবং তার তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। এবং আমরা কিন্তু কোনো রকম নিউক্লিয়ার আঘাত করিনি, এটা পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদের নিউক্লিয়ার ওয়েপেন, যেটা আপনারা প্রত্যেক মুহূর্তে আমাদের হুমকি দিচ্ছেন, সেটাও আমাদের টার্গেটের মধ্যেই আছে। এরপর শেহবাজ শরীফ ভীত সন্ত্রস্ত হয়ে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলেন যে আপনি একটা কিছু করুন। এবং তিনি সঙ্গে সঙ্গে ডিজিএমওকে নির্দেশ দেন, পাক ডিজিএমওকে, এবং এই মধ্যস্থতা তিনি চলে আসেন। যে কারণে দেখবে ভারত সংঘর্ষ বিরতির কথা বলেনি, ভারত সন্ধ্যাবেলায় বলেছে যে এরকম ঘটনা ঘটেছে, আমরা কিছু শর্তে রাজি হয়েছি আপাততভাবে। প্রথম যেন দায়িত্ব বর্তেছিল আমেরিকার কাঁধে। এবং তোমাকে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো, যে তথ্যটা প্রথম সিএন জানাচ্ছে যে এরপর যে তথ্য আমরা পাই, তারপরেই আমেরিকার তরফে নিউক্লিয়ার স্নিকার এয়ারক্রাফট আমরা ছবিতে দেখাবো, যে আমেরিকার তরফে যে নিউক্লিয়ার স্নিকার এয়ারক্রাফট, এর নাম হলো 135R নিউক্লিয়ার স্নিকার। এই স্নিফার যে এয়ারক্রাফট, সেটি ইতিমধ্যেই প্রথমে 3টি, তারপর আরও একটি, এটা ইতিমধ্যে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির বিভিন্ন অংশে এটা আমেরিকার তরফে নামানো হয়েছে। প্রথম বিষয় হলো কেন নামানো হয় এই ধরনের নিউক্লিয়ার স্নিফার এয়ারক্রাফট। আমরা স্যাটেলাইট ইমেজ দিয়ে দেখিয়ে দেবো। সিএন যে খবর দেখায় প্রত্যেকটি অথেন্টিক তথ্য স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে যে রাওয়ালপিন্ডিতে এবং ইসলামাবাদে মার্কিন যে নিউক্লিয়ার স্নিফার এয়ারক্রাফট সেটা অবতরণ করেছে। কেন এইটা নামানোর কারণ হলো যে কোনো জায়গায় যদি নিউক্লিয়ার কোনো ইউরেনিয়াম সেটা ব্লাস্ট হয়ে যায়, তারপর যে রেডিও
রেডিও যে অ্যাক্টিভিটি তৈরি হয়, অর্থাৎ যেটাকে তেজস্ক্রিয়তা বলা হয়, সেই তেজস্ক্রিয়তা ছড়িয়েছে কি না, ছড়ালে কতটা ছড়িয়েছে এটা বোঝার জন্য এই স্পেশাল ফ্লাইট যেটাকে বলা হচ্ছে স্নিফার এয়ারক্রাফট, এটা 7000 ফিটে এই মুহূর্তে ফ্লাই করছে বলে আমরা তথ্য পাচ্ছি। এটার সামনে দুটো লম্বা, অর্থাৎ অনেকটা লম্বা দুটো রডের মতো বসানো থাকে, যার মাধ্যমে এটা বাতাস এবং মাটি এবং জল বিভিন্ন অংশ থেকে বিভিন্ন সিগন্যালের মাধ্যমে দ্রবণ সংগ্রহ করে এবং বিভিন্ন ধরনের পার্টিকেলস সংগ্রহ করে দেখে নেয় যে এই সমস্ত অংশে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়েছে কি না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এত দায়বদ্ধতা কেন? তারা তো দায়িত্ব নিচ্ছে কেন? কি কারণ? এই উত্তর আমরা দিতে পারবো না, উত্তর দেবেন স্বয়ং মার্কিন যারা আধিকারিক আছেন। এবং আমাদের প্রশ্ন যে জেডি ভ্যান্সের সঙ্গে কোনো খুব উত্তপ্ত বাক্য বিনিময় কোনো রাষ্ট্রপ্রধানের হয়েছে? একটু খোঁজ নিন, আপনারাও জানতে পারবেন, কারণ কোনো তথ্যই ধামাচাপা যাওয়া যায় না, থাকেও না। জেডি ভ্যান্সের সঙ্গে কেন হঠাৎ করে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, কার হয়েছে, আমরা এর থেকে বিস্তারিত বলবো না, কারণ অনেক প্রোটোকল থাকে, ডিপ্লোমেসি থাকে, এর চেয়ে বেশি বলা উচিত নয়। কিন্তু যে তথ্য আসছে যে কেন এই যে নির্দিষ্টভাবে কিরানা হিলসে হিটের পর পাকিস্তান কেঁপে গেছে, পাকিস্তান প্রথম কথা মিথ্যা কথা বলছে, আমরা সেই মিথ্যা কথা দেখাবো। কেন কেঁপে গেল, কম্পিত হলো? কারণ নির্দিষ্টভাবে কিরানা হিলস তার ঠিক 5 কিলোমিটার মধ্যে হচ্ছে কুশাব নিউক্লিয়ার প্ল্যান্ট। আমরা ম্যাপে দেখিয়ে দেবো, এই কুশাব নিউক্লিয়ার প্ল্যান্টটা হচ্ছে এমন জায়গায় যেখানে ওদের নিউক্লিয়ার আর্মসগুলোকে প্রিজার্ভ করা হয়, এবং তার পাশে রয়েছে সারগোদা যে এয়ারবেস, এবং তার পাশাপাশি আমি বলবো যে তার পাশাপাশি রয়েছে যে F-16 এবং তাদের নিউক্লিয়ার বেসগুলোকে সাজানো আছে। অর্থাৎ এই গোটা যে জিওপলিটিক্যাল এরিয়াটা পাকিস্তানের জন্য নিউক্লিয়ার হাব বলো, ওদের পারমাণবিক অস্ত্র বলো, সব কিছুর মেরুদণ্ড হচ্ছে এই কিরানা হিলস এবং সারগোদা এয়ারবেস, কুশাব নিউক্লিয়ার প্ল্যান্ট এবং গোটা এরিয়াটা, যেটা পাকিস্তানের একেবারে উত্তর প্রান্ত হিন্দুকুশ পর্বতের ঠিক আগে, একদম বিশ্বের লোকচক্ষুর আড়ালে, কিন্তু ভারতের চোখের আড়াতে নয়। কারণ সেদিনকে যে তথ্য 10 তারিখে আমাদের কাছে আসছে যে বেলা 3:30টার সময় যখন এই প্রথম প্রত্যাঘাত হয়, তারপরই ফোনটা যায়, এবং তার কিছু আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আমাদের এনএসএ অজিত ডোভালকে স্পেশালি কিছু বলেছিলেন? নিশ্চিত তথ্য আপনারা পেয়ে যাবেন, কারণ কোনো তথ্যে গোপন থাকে না। এবং তারপরেই যে বিষয়টা আসছে যে এই যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরে কার্যত কম্পিত পাকিস্তান বুঝতে পারে যে তাদের যে বায়ুসেনা ঘাঁটি বা এয়ারবেসগুলো তো 8টা 10টা ধ্বংস হয়েছে, সেগুলো তো 100 বছর পিছিয়ে গেছে, তো সেটা তো তারা প্রচুর ক্ষতি হয়েছে, ন্যাশনাল লস বলে মনে করছেন। কিন্তু যদি এই নিউক্লিয়ার এয়ারবেস ধ্বংস হয়ে যায় বা তার একটা অংশ বালোচ লিবারেশনের হাতে পৌঁছে যায়, তাহলে আর একদিনের জন্য পাঞ্জাব প্রদেশের যে মাথারা পাকিস্তানে বসে আছে তারা পাকিস্তানের ক্ষমতা রাখতে পারবে না। একেবারে এই পরিস্থিতি সত্যিই একেবারে আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ একদিকে দুই দেশের ডিজিএমওর বৈঠক, আর সেই বৈঠকের আগে গুরুত্বপূর্ণ একের পর এক তথ্য আপনাদের সামনে আনছি। সত্যিই আমাদের সঙ্গে একই সঙ্গে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্বাগত দীপ্তাংশু বাবু, সত্যিই তোমাকে সরাসরি চলে যাবো আবারও। দীপ্তাংশু, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে বলছেন যে এটা সেটা ওটা ভারতের পিছিয়ে আসা, তেমনটা নয়। আসল সত্যিটা লুকিয়ে আছে অন্য জায়গায়। কারণ ভারত সংঘর্ষ বিরতির কথা প্রথম উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, তিনি বলেছেন তার এত দায়িত্ব আসলো কিসের, তারও দায়িত্ব কিসের এলো। এবং দ্বিতীয় বিষয় হলো যে সবথেকে গুরুত্বপূর্ণ, যে মুহূর্তে পাকিস্তানের লুকোনো গোপন কিরানা হিলসে এয়ার স্ট্রাইক হয়, ব্রহ্মস মিসাইল চার্জ করা হয়, বাংকার ব্লাস্টার দিয়ে উড়িয়ে দেওয়া হয়, এবং সেখানকার প্রচুর সেনা নিহত হয়েছেন, এবং তাদের নিউক্লিয়ার যে স্টোরেজে প্রত্যাঘাত হয়ে গেল, পাকিস্তান বুঝতে পারলো যে আমাদের সময় একেবারে শেষ। সেই মুহূর্তে আমেরিকা এই মধ্যস্থায় নামলো। কারণটা কি, এবং পাকিস্তান এই সিদ্ধান্তে এই প্রত্যাঘাত কি সামলাতে পারতো না? দীপ্তাংশুবাবু, একটু আমরা রিমাইন্ড করি। সত্যজিৎ বাবু, আপনি মোটামুটি বলেই দিয়েছেন কিভাবে ঘটনা প্রবাহ হয়েছিল এবং কেন আমরা এই সিজফায়ারের দিকে গেলাম। 9 মে যখন অন্ধকার হয়ে গেল, যখন সূর্য অস্ত গেল, তখন আবার এই ব্ল্যাক আউট যখন হলো, আমরা তা ভেবেছিলাম যে সিজফায়ার হয়ে গেছে, সিজফায়ার হবে, একটা কথা চলছে। সেই সময় আমরা কি দেখলাম যে তরফ থেকে ড্রোনের পঙ্গপাল কিছু শ্রীনগর এবং লাইন অফ কন্ট্রোলের আশেপাশে ঘুরে গেল। তার প্রত্যাঘাতে এবং প্রত্যুত্তরে ভারত যেটা করলো, ইমিডিয়েট আমরা সন্ধ্যে সেদিন
সিএন বাংলাও দেখিয়েছে এবং অন্যান্য সমস্ত চ্যানেল দেখিয়েছে প্রাইম মিনিস্টারের বাসভবনে একটা মিটিং হলো, যেখানে এনএসএ ডোভাল ছিলেন এবং 3 সার্ভিস চিফ এবং সিডিএস ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী কোনো মেসেজ দিল এবং যেটা এনএসএ অজিত ডোভাল ওটাকে মান্যতা দিল এবং সঙ্গে সঙ্গে 3টে চিফ ওটাকে এক্সিকিউট। কি হয়েছিল এই 10 তারিখ, মের 10 তারিখ একদম ভোর রাত্রিরে, আমি 1:44 ভোর 1:44 কি হলো, এই ব্রহ্মস মিসাইল এবং স্পাইস 2000 বলে একটা বম ইউজ করা হয়েছে, যেটা সত্যজিৎ বাবু আপনি বললেন। এই জায়গায় ডিপ ইনসাইড পাকিস্তান গিয়ে, যেটা আমরা বারবার সমস্ত চ্যানেল দেখেছি, আপনারাও দেখেছেন, সবাই জানে, আজকেরটা ছাড়া, যে 11খানা পাকিস্তানের এয়ারফোর্স বেস ভেঙে গুড়ি দেওয়া হলো। তার মধ্যে 3টে এয়ারফোর্স বেস কিন্তু নতুন ওয়ার ডক্টরিং, নতুন ইতিহাস এই যুদ্ধে চেঞ্জ করে দিল। এই 3টে জায়গা আপনারা যদি দেখেন, এই 3টে জায়গা, একটা হচ্ছে নূর খান, এই নূর খান আর সারগোদা আর কিরানা হিল, যেটা সত্যজিৎ বাবু বললেন, এই 3টে জায়গায় পাকিস্তানের যে নার্ভ সেন্টার, পাকিস্তান যে দিয়ে ভয় দেখায় ভারতবর্ষকে, দুটো জিনিস দিয়ে। একটা তো বিগত 3 দশক ধরে চলছে জঙ্গি সংগঠন, তারা জঙ্গি পাঠায় এবং ভারতকে টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 টাইমস, এটা একটা ডক্টরিন, যেটা ভারত দেখে নিয়েছে। আর একটা যেটা জিগির মাঝে মাঝে আমরা নিউক্লিয়ার স্টেট, এবং আমরা দেখেছিলাম এই পেহেলগাঁওর পর তাদের ইরেসপন্সিবল কিছু মন্ত্রী এই কথা তুলেছিল যে আমরা নিউক্লিয়ার স্টেট, আমরা কিন্তু স্ট্রাইক করতে পারি। ভারত শুনেছিল, ভারত হাসলো, এবং 10 তারিখ আর্লি মর্নিং এ আপনারা পরের দিন যখন খবর কাগজ দেখলেন, তখন দেখলেন পাকিস্তানে এই কিরানা হিলস, সারগোডা, জাকবাবাদ, এই জায়গাগুলো, এই নামগুলোর সঙ্গে আপনারা সরব রাখুন, এই জায়গায় একটা আর্থকোয়েক হয়েছে, মানে ভূমিকম্প হয়েছে। কিন্তু ইসরো বলে দিয়েছে আর্থকোয়েক, ভূমিকম্প তখনই হয় যখন টেকটনিক প্লেট, যে আমাদের পৃথিবী যে টেকটনিক প্লেটের আপ ডাউন হয়, মানে ওপরে নিচ হয়, তখনই ভূমিকম্প হয়। মানে এটা সাধারণ লোকের বোঝার জন্য আমি এটা বলছি। সেদিন কিন্তু কোনো টেকটনিক প্লেট ওপর নিচ হয়নি, কিন্তু ওই সত্যজিৎ বাবু যেটা বললেন 4.1 রিক্টার স্কেলে একটা ভূমিকম্পর কম্পন হয়েছে। ভারতবর্ষ হেসেছিল, এবং যারা যেটা জিগির দেখাতো, যেটা দিয়ে ভারতকে ভয় দেখাতো, সেই জায়গায় জাকবাবাদ, নূর খান, কিরানা হিলস এবং সারগোদা এয়ারবেস, এগুলোকে কিন্তু আমরা ঘুরিয়ে দিলাম থ্রু ব্রহ্মস। একদম সঠিক তথ্য দিত্যাংশবাবু যেটা বলছিলেন বা বলছেন, যে যখন এই যে আপনি জানাচ্ছিলেন, অর্থাৎ তাদের যে নিউক্লিয়ার স্টোরেজগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছিল এবং ভূমিকম্প হয়েছিল, ভারত হেসেছিল, এবং ঠিক কতটা সেই চওড়া সেই হাসি ছিল আমরা আবারও শুনবো। একেবারে সত্য। এবং তার পাশাপাশি ইসরোর কথা যখন উঠলো যে না এই কম্পনের কারণ অন্য, সেখান থেকে দাঁড়িয়ে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ইসরোর তরফ থেকে। ইতিমধ্যেই গোটা ভারতের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কাজ করছে ইসরো জানাবো, সব নিয়ে আসছে একটা দ্রুত ব্রেক। ফিরে এলাম জিরো আওয়ারে। সন্ত্রাস দমনে জিরো টলারেন্স ভারতের, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে একদিকে দুই দেশের ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠক, কিন্তু সেই বৈঠকের পাশাপাশি গত কয়েকদিনের পরিস্থিতিতে নতুন কি তথ্য উঠে আসছে আপনাদের জানাচ্ছি। আরো একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি, তার কারণ ইসরোর তরফ থেকে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ জানিয়েছেন 10টি উপগ্রহ স্যাটেলাইট ইতিমধ্যেই ভারতের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সর্বক্ষণ কাজ করছে, যেখানে উপকূলীয় এলাকায় প্রায় 7000 কিলোমিটার এলাকা বা উত্তরাঞ্চলের সমগ্র এলাকা নজরদারিতে সেই স্যাটেলাইট। সব মিলিয়ে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন নিউজরুম থেকে, বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরছেন। রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দিত্যাংশু চৌধুরী। সত্যজিৎ, যেটা বলছিলেন, যেটা আপনি, সেটা চলে গিয়ে একটা ছবির কথা বলছিলেন, যে মুহূর্তে আমাদের যে এয়ার স্ট্রাইক হয়েছিল, আমাদের ব্রহ্মস মিসাইল আমরা চার্জ করেছিলাম এবং একটা ব্যাপক ভূমিকম্প হয়েছিল ওই রিজিয়নে, সেই মুহূর্তে ভারত হেসেছিল। আমি আরও বিস্তারিত জানতে চাইব যে ঠিক কতটা চওড়া ছিল সেই হাসি এবং কতটা আতঙ্কিত ছিল পাকিস্তানের শেহবাজ শরীফরা। এই 1:44 যে আপনার অ্যাটাকের কথা বললাম, 1:44 ভোরবেলা, ভোর রাত্রিরে, তারপর হলো তো 3:40 সেকেন্ড অ্যাটাক, এবং সেটার রিক্টার স্কেল ছিল 5.4। এটা ইসরো কনফার্ম করে দিয়েছে এই দুটোতেই কোনো টেকটনিক প্লেট যার জন্য ভূমিকম্প হয় সেটার কারণ নয়। এবং আমরা জানি যে ভারতবর্ষ শুধু একটা বার্তা দিতে চেয়েছিল, নিউক্লিয়ার ওদের যে স্টক পয়েল সেটাকে ব্লো অফ করার জন্য নয়,
শুধু একটা বার্তা যে যখন ওরা নিউক ওয়ারহেড, ওরা ওই কিরানা হিলস থেকে সত্যজিৎ বাবু একটা কুসব নিউক্লিয়ার প্ল্যান্ট আছে, ওটা নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার। যে কিরানা হিলস হচ্ছে ওদের সেন্ট্রাল অ্যামিনেশন ডিপো, মাদার অফ অল অ্যামিনেশন। ওই জায়গায় কিরানা হিলস এর মধ্যে মাটির থেকে অ্যাবাউট 10 মিটার, মানে নিয়ার অ্যাবাউট 35-40 ফিট নিচে সেই অ্যামিনেশন রাখা ছিল। এবং আমরা যে অস্ত্রটা, আমরা যে বোমটা ইউজ করছি সেটা হচ্ছে স্পাইস 3000 এবং স্পাইস 6000, তার সঙ্গে অবশ্যই ব্রহ্মোস ইউজ করেছিল ডিপ ইনসাইড পাকিস্তান। তো একটা বার্তা দিচ্ছিল, আমাদের এইটা দেখাবার জন্য নয় যে আমরা নিউক্লিয়ার, ওদের নিউক্লিয়ার ফাইল সেটাকে উড়িয়ে দেওয়ার জন্য না, সেটাতে আরো ক্ষতি হতো, সবার ক্ষতি, সাধারণ নাগরিকদের ক্ষতি, আমরা সেটা চাইনি। যে জিগির বারবার ভয় দেখাতো সেটা শুধু বললাম যে ভারত কিন্তু জানে, এবং সিএন বাংলা, আমি আর সত্যজিৎ বাবু আমরা একটা একাধিক জিরো ওভারে বলেছি, আমরা জানি কোথায় কোথায় আপনাদের নিউক্লিয়ার স্টক ফাইল আছে, তার গ্রিড রেফারেন্সও আমরা দিয়ে দিয়েছিলাম, কোথায় আছে সেটাও আমরা বলেছিলাম। তো একটা জায়গায় আমরা শুধু দেখালাম যে আমরা, ভারতবর্ষ জানে, ইসরো জানে, ইসরো স্যাটেলাইট রিয়েল টাইম ইনফরমেশন আমাদের দিচ্ছে, ভারতের সামরিক বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স কিন্তু সেইভাবেই কাজ করছে। তৃতীয়, সকাল 7:44 সবাই ভয় কেঁপে উঠলো, এবং শাহবাজ শরীফ সঙ্গে সঙ্গে প্রথমে ব্রাসেলসে ফোন করলো, একটা চীনে ফোন করলো, আর একটা মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কো রুবিও, যিনি দুজনের সঙ্গে রিলেশন রাখছিল কি হচ্ছে, মার্কো রুবিওর মাধ্যম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট, তার সঙ্গে কথা কি, যে পাকিস্তানের যে কম্পন হলো, যে ভারত জানে কোথায় মারতে হয়, সেই যেখানে নিউক্লিয়ার স্টক ফাইল ছিল সেটাকে ফালা করে খুলে দিয়েছিল, ফালা করে। এবং তারপর যদি কিছু করতো, আমরা ওদের যে জিনিস দিয়ে জিগির দেখাতো, ভয় দেখাতো, সেটা নিয়ে কিন্তু আমরা শেষ করে দিতে। এবং কিছুক্ষণ পর আপনি যে এয়ারক্রাফটটা দেখালেন সত্যজিৎ বাবু, মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা এয়ার এবং গ্রাউন্ডে যদি কোনো ফিউশন হয়, সেখান থেকে ওদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্স গ্যাজেট আছে সেখান থেকে দেখে যে কোনো রেডিয়েশন বাতাস অথবা স্থলে হচ্ছে কিনা, সেই রেডিয়েশনটা এই নতুন প্লেনটা কালেক্ট করে। কিন্তু আপাতত এর থেকে বেশি খবর আমরা হয়তো ক্যামেরার সামনে বলবো না, কিন্তু শাহবাজ শরীফ ভয় পেয়েছিল, তারপরও আপনি যে তথ্য দর্শক জানাচ্ছেন, মারাত্মক তথ্য, তারপরও সেখানকার ডিজি আইএসপি এর শরীফ চৌধুরী তিনি ডাহা মিথ্যা কথা বলছেন। তিনি বলছেন যে ভারতের ওপর নাকি তারা ড্রোন পাঠিয়েছিল, কিন্তু তার যে সাবমিশনে একটা ডকুমেন্ট তিনি তুলে ধরতে পারেননি। পরিবর্তে আমাদের যখন প্রেস কনফারেন্স হয়েছে সবটাই উইথ স্যাটেলাইট ইমেজ, কি হয়েছিল দুটো প্রেস কনফারেন্স দুই দেশের ভাবমূর্তির জায়গা থেকে আমরা চট করে দেখিয়ে দেবো দর্শকদের। আবিক, पूजा जम्मू कश्मीर मेरा वतन पाकिस्तान नमक पैदा करने वाले मुल्कों में दुनिया पे दूसरे नंबर पे आता है, लेकिन नमक हराम पैदा करने वालों में नंबर 1। একেবারে সত্যজিৎ, এই বক্তব্যের প্রেক্ষিতে বেশ কিছু ইঙ্গিত মিলছে। সত্যজিৎ, সব মিলিয়ে এই পরিস্থিতিতে যখন থরহরিকম্প পাকিস্তানের অবস্থা, যে কথা তুমি বলছিলে যে কেন মার্কিন প্রেসিডেন্ট উদ্যোগ নিয়েছিলেন, বা তারপর ভারতের অবস্থান ভারত স্পষ্ট করে দিয়েছে, ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়, প্রধানমন্ত্রীর খোঁজ, কিন্তু তারপর সর্বশেষ যে অবস্থা দাঁড়িয়ে রয়েছেন, যদি একদম এই মুহূর্তে সিনের দর্শকদের সামনে তুলে ধরা যায়। একদমই তাই, যে তথ্য একদম সর্বশেষ পরিস্থিতি উঠে আসছে, আজকে ডিজিএমওর বৈঠক এবং দীপ্তাংশবাবু ভীষণ গুরুত্বপূর্ণ বৈঠক, এবং আমাদের কথা যেটা ইতিমধ্যে সংবাদ সংস্থাগুলো এনশিওর করছে, আমাদের কথা কাশ্মীর নিয়ে নয়, এবার আমাদের কথা শুধুমাত্র পাক অকুপায়েড কাশ্মীর নিয়ে হবে, অর্থাৎ অধিকৃত কাশ্মীর আমরা কবে কিভাবে পেতে পারি, বা সেখানের স্ট্র্যাটেজিক্যাল অবস্থান কি হতে পারে, আজকের বৈঠকে কি হতে চলেছে, একটু সেই আভাসটা পেতে চাইব দীপ্তাংশবাবু। একদম ঠিক বলেছেন সত্যজিৎ বাবু, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অঙ্গ, আমরা প্রত্যেকে জানি, এবং আমরা এটাও জানি যে আমাদের প্রধানমন্ত্রী কি কি শর্ত রেখেছে। এই
যে জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার গুলোকে আমরা ভেঙে গুড়িয়ে দিলাম, ভাওয়ালপুর, মুরিদকে লস্করে তৈবা, অথবা হিজবুল মুজাহিদ্দিন, অথবা মাসুদ আজহার। তো এই যে মাথাগুলো, হাফিজ সাইদ, মাসুদ আজহার, যারা ভারতে বারবার আঘাত করেছে, সেটা IC 814 হোক, সেটা পাঠানকোট এয়ারফোর্স অ্যাটাক হোক, অথবা উড়িতে অ্যাটাক হোক, অথবা পুলওয়ামা অ্যাটাক হোক, তো এই যে মাথাগুলো, তাদের শর্ত আছে ভারতকে ফেরত দেওয়ার জন্য। এবং পাক অধিকৃত কাশ্মীরকে আমরা চেয়েছি, কারণ এটা ভারতের অঙ্গ, এবং ভারত বারবার আমরা শান্তি চাই, শান্তিপ্রিয় দেশ। কিন্তু যদি আমাদের কেউ আঘাত করে, আমরা দেখিয়েছি এই 4-5 দিনে যে ওয়ার ডক্টরিং এবং ব্যাটল ফিল্ড সিনারিও কি হতে পারে। এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, ইট ইজ আ নিউ চ্যাপ্টার। এটা একটা নতুন, যারা সামরিক ইতিহাস নিয়ে গবেষণা করে, যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম টেস্ট করা যায় না, সেইটা নিয়ে বোধহয় অনেক গবেষণা হবে। বিভিন্ন দেশের যত মোস্ট অ্যাডভান্স টেকনোলজিক্যাল অ্যাডভান্স ড্রোন অথবা মিসাইল, প্রত্যেকটা ফেল করেছে। আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, অস্ট্রেলিয়া থেকে, UK, ইউনাইটেড কিংডম থেকে, ইসরায়েল, সবাই এইটা নিয়ে গবেষণা এবং পড়াশোনা করে একটা নতুন চ্যাপ্টার ইন মিলিটারি ওয়ার হিস্ট্রিতে হবে, যে 6 দিনের যুদ্ধ অথবা 4-5 দিনের যুদ্ধ একটা নতুন দিশা দিয়েছে পুরো বিশ্বকে, যে লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস না করেও ভারতবর্ষ যুদ্ধ করে দেখিয়েছে যে পাকিস্তানের ভেতর 500 কিলোমিটার ভেতরে ঢুকে কিরম করে 11টা অথবা 12টা এয়ারফোর্স বেস গুঁড়িয়ে দেওয়া যায়, ওদের স্ট্র্যাটেজিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার শেষ করে দেওয়া যায়, লজিস্টিক লাইন গুঁড়িয়ে দেওয়া যায়। আমাদের উইদাউট মুভিং অফ দ্য ইনফেন্ট্রি অ্যান্ড দ্য মেকানাইজড ফোর্সেস লাইন অফ কন্ট্রোল ক্রস না করে ভারতবর্ষ কি করতে পারে, ইট উইল বি আ নিউ চ্যাপ্টার ইন দ্য ওয়ার হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। একদম দীপ্তেশ, আমি চট করে অভিক চেষ্টা করব যে DGISPR তিনি কতটা মিথ্যে কথা বলছেন, সেই ছবিটা আরো একবার চেষ্টা করবো তুলে ধরার জন্য। অভিক। All through Operation Banyanum Marsoos, dozens of Pakistani armed drones hovered over Indian major cities and sensitive political and government facilities, including their capital, New Delhi. And from Indian illegally occupied Jammu and Kashmir all the way up to Gujarat, to manifest clearly our lethal long-range unmanned capability, to indicate the futility of the use of this domain in warfare. Pakistan Armed Forces also carried out comprehensive and effective cyber offensive to temporarily cripple and degrade critical infrastructure and services that were being used by Indian Armed Forces to sustain their operations. Let me tell you that Pakistan Armed Forces possess an adequate suite of very sophisticated niche military technologies. DGISP যারা বলছেন অভিক, একেবারে সত্যি DGISPR বলছেন, শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী বলছেন, মিথ্যের ঝুড়ি নিয়ে পাকিস্তান এই পরিস্থিতির মোকাবিলা করতে না পেরে মিথ্যের ঝুড়ি জনগণের সামনে, সে দেশের জনগণ, সে দেশের সেনাবাহিনীকে হয়তো চাঙ্গা করার জন্য বলছেন। তবে সব মিলিয়ে এই পরিস্থিতি কোন দিকে মন নেয় আমাদের নজর থাকবে। সত্যিই আজকের এই দুই তরফের বৈঠকের নির্যাস, সেদিকে প্রত্যেক মুহূর্তের আমাদের নজর রাখতে হবে। এবং আমরা এতক্ষণ এই আলোচনায় এটা স্পষ্ট হলাম যে ভারত কি করে দেখিয়েছে, আর আজকের এই বৈঠকের পর ভারত কি আগামীতে দেখাবে, সেই ছবিটা কি স্পষ্ট হবে সত্যজিৎ? দেখো, ভারত কি দেখাবে আজকে DGMR বৈঠকে দীপ্তাংশু বলছিলেন, বারে বারে জানিয়েছেন যে আমরা একটাই শর্ত, পাক অধিকৃত কাশ্মীর, অন্য কোনো কথা হবে না আজকে। এবং তার উপর ডিপেন্ড করবে যে সংঘর্ষ বিরতি কতক্ষণ থাকবে, অন্য কিছু হতে পারে। তবে একটা বিষয় আমরা শোনানোর চেষ্টা করবো দর্শকদের জন্য, তা হলো যে সেখানকার যিনি নির্দিষ্টভাবে আমি নাম বলবো যে আনোয়ার মাসুদ সেখানকার একজন বিখ্যাত বুদ্ধিজীবী। আনোয়ার মাসুদ পাকিস্তান আদতে কত, যারা অ্যাডমিনিস্ট্রেটর বা রুলার্স তারা কতটা ঠিকঠাক, সে সম্পর্কে সত্যি কথা বলে ফেলেছেন। কি বলেছেন পাক বুদ্ধিজীবী আনোয়ার মাসুদ, তার বক্তব্য শোনাবো। मेरा वतन पाकिस्तान नमक पैदा करने वाले मुल्कों में दुनिया पे दूसरे नंबर पे आता है,
लेकिन नमक हराम पैदा करने वालों में नंबर 1। অভিক, এই তথ্য আমাদের নয়, আমরা বলছি না, এই তথ্য সরাসরি বলছেন সেখানকার যিনি পাক বুদ্ধিজীবী আনোয়ার মাসুদ, যিনি একজন বিখ্যাত সেখানকার নাট্য কৌতুক ব্যক্তিত্ব, তিনি কথা বলছেন এবং পাকিস্তানের আসল ছবিটা কি সেটাও তিনি তুলে ধরেছেন। ফলে আজকের ডিজিএমওর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের পথে ভারতও। একেবারে এবং সত্যিই আমি শেষ প্রশ্ন তোমার কাছে এটাই রাখবো যে ডোনাল্ড ট্রাম্পের 10 তারিখের সেই এক্স হ্যান্ডেল পোস্ট, তারপর ভারত যে বার্তা ইতিমধ্যে আমেরিকার কাছে দিয়েছে, ভারত পাকিস্তানের এই পরিস্থিতির মধ্যে পাকিস্তানের এই লাগাতার বেয়াদপি, এই নির্লজ্জতা, এই বিশ্বাসঘাতকতায় আর কি ভারত কোনো সুযোগ দেবে আমেরিকাকে মধ্যস্থতা করার, হস্তক্ষেপ করার, নাক গলানোর? আমি এক লাইন বলে দ্বিতীয় ছোট্ট করে প্রশ্নটি রাখলাম যে ভারত কি অন্য কোনো রাষ্ট্রকে এই দ্বিপাক্ষিক ইস্যুতে আসতে দেবে? কারণ ভারতের যে একদম এক্সিস্টিং যে পলিসি হলো যে কাশ্মীর বা এই সমস্ত ইস্যুতে তারা অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ কখনই আমরা মানিনি, আজও সেই স্ট্যাটাসে আমাদের আছে। এ বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাইব দীপ্তাংশু বাবু। বাবু, একদম আপনি কারেক্টলি ব্রট আউট। আমাদের ফরেন ডিপ্লোমেসি ইজ ভেরি ক্লিয়ার যে যেখানে বাইল্যাটারাল কোনো অ্যাকশন হবে, ইভেন সিমলা ট্রিটিতেও একই জিনিস লেখা আছে, ভারত এবং পাকিস্তান অথবা কাশ্মীর যখন নিয়ে কথা হবে, কোনো তৃতীয় দেশের মধ্যস্থতা ভারত চাইবে না, ভারত সেটা নেবে না। তো একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে নিজের থেকে পাকিস্তানকে হেল্প করতে পারে যদি পাকিস্তান চায়, তবে ভারতের সঙ্গে কোনো রিলেশন নেই। ভারত যেটা করতে চাইবে, ভারত যার সঙ্গে হচ্ছে পাকিস্তানের সঙ্গে যদি কোনো কথাই দুটো দেশই কথা, তৃতীয় দেশ চীন অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা জার্মানি, ফ্রান্স, ইসরায়েল, এদের সঙ্গে যখন দুটো দেশের কথা অথবা কাশ্মীর আসবে, মধ্যস্থতা আমরা কারোর মধ্যে নেব না, ইভেন ইউনাইটেড নেশন। তো এটা বাইল্যাটারাল একটা এগ্রিমেন্ট, আমরা দুজনের মধ্যে যদি হয় সেটা পাকিস্তানের সঙ্গে যদি কোনো সময়, যদি এটা বড় যদি আছে আলোচনা করতে হয়, পাকিস্তানের সঙ্গেই আলোচনা হবে, কোনো তৃতীয় দেশ মধ্যস্থতা করতে পারবে না। একদম আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার অভিক, যে এক্ষেত্রে পাকিস্তানকে আমরা আমাদের একমাত্র শর্ত জানিয়েছি যে পাক অকুপায়েড কাশ্মীর তার কি পরিস্থিতি হবে। কারণ ইতিমধ্যেই আইনসভায় আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সরাসরি বললেন যে আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি। ফলে আজকের দুপুর 2:30টার সময় যে ডিজিএমও স্তরের বৈঠক হতে চলেছে তাতে ভারত তার পরিষ্কার বক্তব্য জানিয়ে দিয়েছে আমরা পাকিস্তানের রেসপন্সের জন্য, তা না হলে আমাদের সঙ্গে পাকিস্তানের কোনো সিজফায়ার নিয়ে লিখিত চুক্তি হয়নি, প্রয়োজনে গুলির পরিবর্তে গোলা চলবে, সেই তথ্য তো আগেই দেওয়া আছে। এখান থেকে আরো একটা প্রশ্ন আসছে, তাই আমি সেই প্রশ্ন রাখছি তোমার কাছে যে গত 2019 থেকে দেখা গিয়েছে যে চীন, বেজিং পাকিস্তানের সরবরাহকারী অস্ত্রের 81% চীন সাপ্লাই করেছে। মাঝে সেই ছবি তুমি দেখিয়েছিলে যে বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি চীন থেকে আসা অস্ত্রের ট্রাক জ্বালিয়ে দিয়েছিল। চীনের যে অবস্থান গতকাল, একদিকে ভারতের সঙ্গে একরকম কথা বলছে, পাকিস্তানের সঙ্গে একরকম কথা বলছে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মধ্যস্থতার হস্তক্ষেপ ভারত মেনে নেবে না, চীন ঠিক কি ভূমিকা নিচ্ছে? সর্বশেষ যে ছবিটা আসছে সেটা যদি একটু ক্লিয়ার করা যায়। দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই রিজিয়নে যখন তাদের হস্তক্ষেপ করলো, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায়, সেই বিষয়টাকে ড্রাগন চীন ভালোভাবে মেনে নেয়নি। এবং তুমি জানবে যে পাকিস্তান একটা অবদান রয়েছে সেখানে, বিভিন্ন চীনকে খুশি করার জন্যই নাকি পাকিস্তান এই যে লাস্ট ডেগুলোতে ভায়োলেশন অফ সিজফায়ার হলো, গোলাগুলি চললো, সেটা নাকি পাকিস্তান চীনকে খুশি করার চেষ্টা করেছে। আমি দীপ্তাংশভাবে ছোট্ট করে যাব, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এক্ষেত্রে পাকিস্তানের জন্য চীন ভালোভাবে মেনে নিচ্ছে না, সে কারণে চীনকে খুশি করার জন্য পাকিস্তান বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এটা কতটা ঠিক বা কি ছবিটা আলটিমেটলি উঠে আসছে? সত্যজিৎবাবু, ওয়ার্ল্ড ব্যাংক এক হাতে $1 বিলিয়ন পাকিস্তানকে দিয়েছে এবং আমরা জানি কার আশীর্বাদে ওয়ার্ল্ড ব্যাংক টাকা রিলিজ করে, এক হাতে টাকা দিয়েছে। এবং যেটা রাইটলি ব্রট আউট, 80% আর্মামেন্ট অ্যামিউনিশন পাকিস্তান চীনের ইউজ করে, এবং চীনের খেলনা কিভাবে ইউজ হয়েছে PL-15 থেকে তাদের JF-17 অথবা JF-10C আমরা প্রত্যেকেই দেখেছি, আমাদের এই নিয়ে আর বিশ্লেষণ করার দরকার নেই। কিন্তু একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের কোনো না কোনো এক সময় একটা ডিস্টেন্স হয়ে গেছিল। ডিপ্লোম্যাসিতে দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অ্যান্ড দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি।
এই জায়গায় আবার মার্কিন যুক্তরাষ্ট্র, এই যে একটা লম্বা গ্যাপ হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসা বোঝে, মার্কিন যুক্তরাষ্ট্র টাকা বোঝে, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের আর্মস অ্যামিনেশন বেচতে চায়। সেই জায়গায় চায়না যে মার্কেটটা ধরে ফেলেছিল, এই আবার শাহবাজ শরীফকে 7:44 ভোরবেলা ফোন করে আবার হাঁটু গেড়ে বসলো এবং তারা এই হেল্প করার চেষ্টা করলো পাকিস্তানকে এবং $1 বিলিয়ন এক হাতে টাকা দিল। আমি নিশ্চিতভাবে বলবো অন্য হাতে আবার আর্মস অ্যামিনেশন, আমেরিকান আর্মস অ্যামিনেশন দিয়ে সেই $1 একটা বড় পোর্শন নিয়ে নেবে এবং এই $1 বিলিয়ন একটা বড় পোর্শন আবার জঙ্গি সংগঠনকে রেডি করার জন্য পাকিস্তান ইউজ। অর্থাৎ দীপ্তাংশুবাবু যে সাইকেলের কথাটা বলছেন তা হলো আমেরিকা নিজেকে বিশ্বের সহজ গার্ডিয়ান মনে করেন এবং সেই জায়গা থেকে তারা ব্যবসা করতে চাইছে এবং মিলিটেন্ট ফান্ডস সেখানেই নাকি আবার এই অর্থ ঘুরে যাবে, এরকম একটা বিষয় উঠে আসছে। ফলে ভারতকে সতর্ক থাকতে হবে, যে ইসরোর চেয়ারম্যান বলেছেন যে আমাদের 10টা স্যাটেলাইট প্রতি মুহূর্তে নজর রাখছে পাকিস্তানের প্রত্যেকটি মিলিটেন্ট অ্যাক্টিভিটিসের প্রয়োজনে আমরা আবারও প্রত্যাখ্যাতে যেতে পারি যে কোনো মুহূর্তে। একেবারে দেশের নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার সতীন মুখোপাধ্যায়, ধন্যবাদ অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। তবে পেহেলগাম হামলার পর ভারতের প্রত্যাঘাত গোটা দেশ দেখেছে গোটা বিশ্ব। আর এবার আজকের এই ডিজিএমও পর্যায়ের বৈঠক, এরপর ভারত আর কি দেখাবে দেখবে সবাই।